শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো, সাবধানে আছো এবং ঘরেই আছো। কিন্তু তোমাদের নিশ্চয়ই মনটা খুব একটা ভালো নেই। তোমাদেরকে না দেখে দেখে আমরাও আসলে খুব একটা ভালো নেই, কিন্তু আমরা সবাই নিরুপায় হয়েই আসলে এই বন্দি জীবন কাটাচ্ছি। এই সময়ে তোমরা যাতে পড়াশোনায় কোনো রকম পিছিয়ে না যাও, তাই আমরা তোমাদের এই অনলাইন ক্লাস নিচ্ছি। এই সময়ে এসো আমরা সবাই মনের মধ্যে শক্তি সঞ্চয় করি, কারণ মনের এই শক্তি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে দেয়। আমি শাহিনারা কাকলি আজ তোমাদের আমার বাংলা বই এই বইটি পড়াবো। গত ক্লাসে আমি তোমাদের স্বদেশ কবিতাটি পড়িয়েছিলাম এবং কবিতার মূল ভাব বুঝিয়েছিলাম। আজ আমি তোমাদের কবিতা থেকে কিছু শব্দার্থ পড়াবো। নিচে কিছু শব্দার্থ দেওয়া আছে, চলো আমরা সেগুলো বুঝে নিই। শব্দার্থ হলো কিছু শব্দ দেওয়া থাকবে, তার অর্থ লেখা লাগবে। যেমন দেখো, কড়ি। কড়ি অর্থ হচ্ছে এক ধরনের ছোট সাদা ঝিনুক। ঝিনুক তো আমরা সবাই চিনি, তাই না? সেই ছোট ছোট সাদা ঝিনুকটাকে কড়ি বলা হয়। টুকটুক। টুকটুক অর্থ হচ্ছে গাঢ় অথবা সুন্দর। শিল্পী। শিল্পী অর্থ হচ্ছে যিনি কোনো শিল্পকলার চর্চা করেন তিনি শিল্পী, মানে শিল্পকলার সাথে যারা যুক্ত থাকেন তাদেরকে শিল্পী বলা হয়ে থাকে। পাখপাখালি। পাখপাখালি অর্থ হচ্ছে নানান ধরনের পাখি, মানে নানা রকমের পাখি, অনেক রকমের পাখি। বাড়ি। বাড়ি অর্থ হচ্ছে গৃহ। গৃহ মানে হচ্ছে আমরা যেখানে থাকি সেটাকে গৃহ বা বাড়ি বলে। বেশ। বেশ অর্থ হচ্ছে সাজ। আমরা কোনো কিছু পরার পরে আমাদের আমাদের মানে যেটা দেখা যায় সেটাকে কি বলে? সাজ। মানে আমি যেটা পরেছি, পরিধেয় যে জিনিসটা, আমি পরার পরে যে জিনিসটা হচ্ছে সেটাকে কি বলে? সাজ। রকম। রকম মানে হচ্ছে ধরন, যেমন নানান রকম বা নানান ধরন, বা কত রকমের তরকারি দিয়ে আমি খেয়েছি, বা কত রকমের জিনিস আমি দেখেছি, কত ধরনের জিনিস আমি দেখেছি। আঁকা। আঁকা অর্থ হচ্ছে অঙ্কন করা, যেমন কোনো কিছু আঁকাকে কি বলে? অঙ্কন করা। ছবি। ছবি অর্থ চিত্র, মানে যেটাকে আমরা ইংরেজিতে কি বলি? ফটো। স্বদেশ। স্বদেশ অর্থ হচ্ছে নিজ দেশ, মানে নিজের যে দেশটা সেটাকে স্বদেশ বলে। কলকাকলি। কলকাকলি অর্থ হচ্ছে পাখির ডাক। পাখি যেভাবে ডাকে সেটাকে কি বলে? কলকাকলি। স্বচ্ছ। স্বচ্ছ অর্থ হচ্ছে পরিষ্কার, যেটার মধ্যে কোনো নোংরা নাই, একদম পরিষ্কার, সেটাকে বলে স্বচ্ছ। হৃদয়। হৃদয় অর্থ হচ্ছে মন। যেমন আমি তোমাকে বলি যে আমার মনটা খুব একটা ভালো নেই, মানে আমার হৃদয়ের ভেতরে একটা কষ্ট অনুভব করতেছে, সেটা কোথায়? মনের ভেতরে। রং। রং অর্থ বর্ণ। যেমন আমার গায়ের রং কালো, বা তোমার গায়ের রং কালো, বা লোকটির গায়ের রং একদম কালো, তার মানে সেটা রংটাকে কি দিয়ে বোঝাইছে? যে লোকটির গায়ের বর্ণ একদম কালো। তো রং অর্থ হচ্ছে বর্ণ। দোলে। দোলে অর্থ হচ্ছে দোল খায় অথবা নড়ে, মানে কোন একটা জিনিস যখন মানে বাতাসেই হোক আর এমনিতেই হোক যখন দোল খাচ্ছে, মানে নড়াচড়া করতেছে, সেটাকে কি বলে? দোলে। হাট। হাট অর্থ হচ্ছে বাজার, যেখানে অনেকে একসাথে সমবেত হয় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনে থাকে, সেই জায়গাটাকে কি বলে? বাজার। দিন। দিন অর্থ হচ্ছে দিবস, যেমন সকাল থেকে বিকাল পর্যন্ত যে সময়টা সেটাকে আমরা সাধারণত দিনের সাথে দিন বলে থাকি। দিন অর্থ দিবস। মুখ। মুখ অর্থ হচ্ছে বদন। আমাদের সবারই মুখ আছে, আমরা আসলে চিনি যে মুখটা কি। এরপরে দেখো আমি কিছু যুক্ত বর্ণ করাবো। যুক্তবর্ণ হলো কিছু যুক্তবর্ণ দেওয়া থাকবে, সেগুলো ভেঙে দেখাতে হবে এবং একটি করে শব্দ তৈরি করতে হবে। যেমন দেখো, প্রথমে আছে লয় পয়। লয় পয় হচ্ছে একটা যুক্তবর্ণ। এটাকে প্রথমে কি করতে হবে? আমাদের প্রথমে ভাঙতে হবে শব্দটিকে, প্রথমে আমাদের ওই যুক্ত বর্ণটিকে ভাঙতে হবে এবং ভেঙে তারপর একটা শব্দ তৈরি করতে হবে। চলো আমরা যুক্ত বর্ণগুলো তাহলে বুঝে নিই।
দ্বিতীয়টি আছে দেখো দন্তের নয় তয়। প্রথমটি আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিই। দেখো লয় পয় হচ্ছে একটা যুক্ত বর্ণ। যুক্ত বর্ণটাকে আমি প্রথমে ভাঙলাম। এখানে কি কি আছে? প্রথমে ল আছে এবং তার নিচে প আছে। তাহলে কি হবে? ল যোগ প। লয়ের নিচে দেখো একটা হসন আছে। সমান সমান এটা যদি আমরা একটা শব্দ তৈরি করি, সেটা অনেক শব্দ হতে পারে, যেমন শিল্পী, গল্প, আরো অনেক কিছু। দ্বিতীয় আছে দেখো দন্তের নয় তয়। দন্তের নয় তয়টাকে আমরা প্রথমে ভাঙবো। যুক্ত বর্ণের মধ্যে দন্ত নয় ততে কি কি আছে? প্রথমে দন্ত ন আছে, তারপরে ত আছে। তাহলে কি হবে? দন্ত ন যোগ ত সমান সমান শান্ত, অথবা অন্ত, অথবা অন্তু, অনেক কিছু হতে পারে। 3 নাম্বারটা দেখো দন্তের শয় বয়। শয় বয় দিয়ে হচ্ছে দন্ত স যোগ ব। প্রথমটাতে আমরা পড়েছিলাম যে প্রথমটাতে কি বলেছি, যে যুক্ত বর্ণটাকে আমরা প্রথমে ভাঙবো, তারপরে সেটা দিয়ে একটা শব্দ তৈরি করব। তাহলে দন্তের শয় বয় দিয়ে হবে দন্তের স যোগ ব সমান সমান নিজস্ব। এরপরেরটা দেখো চয় ছয়। চয় ছয় অর্থ, চয় ছয়টাকে আমরা ভাঙি। কি কি আছে এখানে? প্রথমে চ, তারপরে যোগ ছ সমান সমান কচ্ছপ। কচ্ছপ ছাড়াও তুমি আরো অনেক শব্দ তৈরি করতে পারো। কচ্ছপ তো আমরা সবাই চিনি। এরপরেরটা দেখো দন্ত নয় দয়। দন্ত নয় দয় দিয়ে কি হচ্ছে? প্রথমে আমি এটাকে ভাঙি। দন্ত ন যোগ দ সমান সমান কি হবে? মন্দ। মন্দ মানে কি? খুব খারাপ কাজ যেটা, সেটাকে কি বলে? মন্দ। এরপরেরটা দেখো দন্তের শয় কয়। তাহলে দন্তের স যোগ ক সমান সমান কি হবে? স্কুলে। দন্তের শয় কয় রস্যু লয়কার, স্কুলে। স্কুলটাও আমরা সবাই চিনি। যুক্ত বর্ণগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা, যে যুক্ত বর্ণগুলো কিভাবে ভেঙে যুক্ত বর্ণগুলো আমাদের তৈরি করতে হবে। এবার চলো আমরা কিছু প্রশ্নোত্তর বুঝে নিই। প্রশ্নোত্তর মানে হচ্ছে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, তার উত্তর করতে হবে। যেমন দেখো প্রথমে আছে, কি দেখে মনে হয় মাঠের পরে মাঠ চলেছে? দুটি বাক্যে লেখো। এখানে তোমাদের প্রথমেই জেনে রাখতে হবে, কোনো প্রশ্নের মধ্যে যদি উল্লেখ করা থাকে যে দুটি বাক্যে লেখো, অথবা 4টি বাক্যে লেখো, অথবা 5টি বাক্যে লেখো, তাহলে সেই প্রশ্নের উত্তরে অবশ্যই যে বাক্য চাবে, যে কয়টি বাক্যে লিখতে বলবে, ঠিক সেই কয়টি বাক্য লিখতে হবে। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তাহলে আমাদের এই প্রশ্নে কি আছে দেখো, আমাদেরকে বলেছে কি দেখে মনে হয় মাঠের পরে মাঠ চলেছে। এটি কয়টি বাক্যে লিখতে বলেছে? 2টি বাক্যে। দেখো উত্তরটা অনেক সহজেই আমরা করতে পারি। তাহলে আমাদের এই বাংলাদেশে চারপাশে কি আছে? ফসলের ক্ষেত আছে, তারপরে খোলা সবুজ মাঠ আছে। কিন্তু খোলা সবুজ মাঠ পেরোলেই কিছুটা গেলেই দেখা যাবে আবার গ্রাম আছে। সেই গ্রামটা পার হলেই দেখা যাবে আবার মাঠ আছে। তাহলে দেখে আমাদের কি মনে হয়? যে মাঠের পরে মাঠ চলেছে, কোথাও যেন এর শেষ নাই। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রশ্নটা। দ্বিতীয় প্রশ্নটা দেখো, কবিতাংশের ছেলেটি কার প্রতিনিধিত্ব করছে? বুঝিয়ে লেখো। এখানে দেখো খুব সুন্দর করে দেওয়া আছে। আমরা কবিতাটির মধ্যে পড়েছিলাম যে কবিতাটির মধ্যে ছেলেটি তার নিজের দেশকে অনেক ভালোবাসে। ভালোবেসে কি করে? তার মনের মধ্যে সেই দেশকে নিয়ে একটা ছবি আঁকে, যেটা অনেক সুন্দর। কবিতায় ছেলেটি মুগ্ধ হয়ে বাংলার প্রকৃতিকে দেখতে থাকে। বাংলার প্রকৃতির যে সৌন্দর্য, সেটা সে দেখতে থাকে এবং তার মনের মধ্যে সেই সৌন্দর্য নিয়ে একটা ছবি আঁকতে থাকে। সে কি করে? তার দেশের প্রতিটি বিষয়ে, মানে দেশের মধ্যে যা যা আছে, সে সবকিছুকে ভালোবাসে। তাই সে এদেশের প্রত্যেকটা বাঙালির প্রতিনিধিত্ব করে। মানে আমাদের এই দেশের মধ্যে প্রতিটা বাঙালি যারা আছে, তাদেরকে কে প্রতিনিধিত্ব করে? এই ছেলেটি। এরপরে দেখো 3 নাম্বার প্রশ্নে আছে, কবির ছবি আঁকতে রং তুলি লাগে না কেন? এটা তো একদমই ছোট একটা প্রশ্ন, আমরা কবিতার মধ্যে পড়ে এসেছিলাম। কারণ হচ্ছে কবি যে ছবিটা কল্পনা করে, সেটা তার মনের মধ্যে কল্পনা করে। বাংলার জীবন এবং প্রকৃতি মিলিয়ে যে ছবিটা সে আঁকে, সেই সুন্দর ছবিটা কোথায় আঁকে? সে মনের মধ্যে কল্পনা করে। বাংলার প্রকৃতির এই ছবি কবিতার মনের মধ্যে আঁকে। আর যে ছবি মনের মধ্যে আঁকা হয়,
সেটা কি আসলে আঁকতে গেলে কোনো রং অথবা তুলির দরকার হয়? হয় না। তাই কবি যে ছবি আঁকছে সেই ছবি আঁকাতে তার কোনো রং বা তুলি লাগছে না, কারণ সেটা মনের মধ্যে আঁকা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো তোমরা, প্রশ্নের উত্তরগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। আশা করি আজকের পড়াগুলো তোমরা বুঝতে পেরেছো। আমি আসলে যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার। তারপরও যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে আগামী ক্লাসে সেই জিনিসগুলো সম্পর্কে পরিষ্কারভাবে বুঝে নিতে পারো, অথবা আমাকে ফোন করতে পারো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের পাঠ্য বই থেকে একটি অনুচ্ছেদ করাবো। কিভাবে অনুচ্ছেদ থেকে প্রশ্নের উত্তর করতে হবে, কিভাবে তোমাদের সেই অনুচ্ছেদ থেকে শূন্যস্থান করা লাগবে, শব্দের অর্থ লেখা লাগবে, এই জিনিসগুলো আমি তোমাদেরকে শেখাবো। আজ আমি তোমাদের যে পড়াগুলো পড়িয়েছি এটি তোমাদের বাড়ির কাজ। অবশ্যই পড়াগুলো ভালো করে পড়বে এবং লিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ঘরেই থাকবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।